ওল্ড ইংলিশ পোয়েট্রির ক্ষেত্রে আমরা ফার্স্ট পড়বো বিওভুলফ সম্পর্কে। দ্য অরিজিন অফ দ্য পোয়েম, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ কন্টিনেন্টাল জার্মানিক। এটা মনে রাখতে হবে বিকজ ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু এখন 5 মার্কসের শর্ট কোয়েশ্চেন্স আসে। সো সেই 5 মার্কসের শর্ট কোয়েশ্চেন্সে কিন্তু এরকম ইন ডিটেল বা ইনডেপথ বেশ কিছু কোয়েশ্চেন্সও কখনো কখনো কিন্তু দিয়ে দেয়। এবং আদার ইউনিভার্সিটি যারা, তাদের অনেক ক্ষেত্রেই কিন্তু শর্ট কোয়েশ্চেন্সের ওপর রিলাই করতে হয় ফর ক্যারিং ম্যাক্সিমাম মার্কস। সো সেক্ষেত্রে কিন্তু এগুলো ইন ডিটেল পড়াটা ভীষণ জরুরি। সো এটার থিম হচ্ছে কন্টিনেন্টাল জার্মানিক। নেক্সট, এখানে কিন্তু ইংল্যান্ড বলে কোনো ল্যান্ডের কিন্তু মেনশন নেই। মেনলি আমি যতদূর পড়েছিলাম সেখানে ইংলিল্যান্ড বলে একটা শব্দের ইউজ করা হয়েছে, যেটাকে মেনলি মডার্ন ডে ইংল্যান্ড হিসেবে জানা হয়, বাট সেটাও বলছিলাম ফ্র্যাগমেন্টেড বাট চেঞ্জড। বিওভুলফ হিমসেলফ ইজ দ্য কিং অফ দি গেটাস। এটাকে জিটাসও অনেকে বলে, গিটাসও অনেকে বলে। আমরা জানি মেনলি আমাদের ইন্ডিয়ান ইংলিশ, আমেরিকান ইংলিশ এন্ড ব্রিটিশ ইংলিশের প্রোনাউন্সিয়েশন আছে, তোমরা যে যেটাই কমফোর্টেবল সেটা বলতে পারো। There is much in the poem which can be considered pagan and which suggests that the poem in origin may be considered as such. The extant version was clearly written by a Christian, for the Christianization is no more veneer. Of its actual authorship, there is no evidence. এই পোয়েমে বিভিন্ন পেগান এলিমেন্টসও দেখতে পাওয়া যায়, যার ইনফ্লুয়েন্সটা মেনলি রোমান ক্রিশ্চিয়ানিটি থেকে আসে, এবং এখানে খ্রিস্টানাইজেশনের জন্যই পোয়েমটা ইউজ করা হয়েছে এরকম ভাবে বলা যায়। অনেক স্কলার্সরা এভাবেও এটাকে ইন্টারপ্রেট করে, কিন্তু এটার কোনো এভিডেন্স নেই যে এইটা মেনলি কোনো একজনকে অথরশিপ দেয়া হয়েছে যে একজন খ্রিস্টান। এটা বলা হয় যে মেইনলি সিনেউলফ এই পোয়েমটা লিখেছেন। Look upon it was a reworking of older material by a Christian and not simply as a collection of tales strung together by one hand. The dialect of the text is West Saxon, though there is clear evidence that it was written in some Anglican dialect, but whether Mercian or Northumbrian is uncertain. সো এখানে স্কলার্সরা মনে করেন যে খ্রিস্টানাইজেশনের জন্য যেহেতু এই পোয়েট্রিটা ব্যবহার করা ছিল, তাই হয়তো কোনো একজন খ্রিস্টান পার্সোনালি এটাকে লিখেছেন, কিন্তু এটা যেহেতু কোনো অথরশিপ নেই পার্টিকুলার, তাই জন্য এখানে কিন্তু কোনো রকমভাবেই বলা যাবে না যে এই ওয়ার্কটা একজন খ্রিস্টানই করেছেন। রাদার অনেকগুলো টেলসকে একসাথে ওয়াইন্ড আপ করে এখানে প্রেজেন্ট করা হয়েছে বলেই স্কলার্সরা মনে করে। এটা ডায়ালেক্ট ওয়েস্ট স্যাক্সন ধরনের, বাট এটা অ্যাংলিকান ডায়ালেক্টসও দেখা যায় সাম পার্টসে, কিন্তু এটা নর্থাম্ব্রিয়ান কি মার্শিয়ান এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিটেক্ট করা যায়নি। স্টোরি লাইন আমি এখানে বলছি না বিওভুলফের, বাট স্টাইলটার ক্ষেত্রে আমি বলছিলাম। এই পোর্শনটাতে তোমরা ভালো করে দেখতে পাবে যে বিওভুলফের বেশ কিছু লাইন্স দেওয়া আছে এবং তার ইংলিশ ট্রান্সলেশনও করা আছে। সো পড়লে তোমরা বুঝতে পারবে যে কতটা আলাদা তখনকার দিনের লেখার থেকে এখনকার দিনের লেখাটা। নেক্সট আমরা চলে যাচ্ছি এর স্টাইলিস্টিক অ্যাপ্রোচে। স্কলার্সরা মনে করেন এর ল্যাঙ্গুয়েজটা একটু ফোর্সফুল অ্যান্ড এক্সপ্রেসিভ, মোর এক্সপ্রেসিভ দ্যাট ইট ইজ রিকোয়ার্ড। The use of compound words should be noted specially, together with that of the caning, which skillfully handled took on the form of a compressed, vivid statement of a highly original image. The best example in these passages is Banner's literary known as bone house, that is the body. সো এখানে বেশ কিছু কম্পাউন্ড ওয়ার্ডস ইউজ করা হয়েছে যেগুলো মেনলি একটা ইলাস্ট্রাস ইমেজকে বোঝায়, কিন্তু সেটাকে শর্ট এবং প্রিসাইজড ওয়েতে এখানে স্থান দেওয়া হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, একটা stylistic approach of this poem. Another stylistic characteristic is to be noted is that the use of repetition and variation. এবং ভেরিয়েশনও এখানে আছে। The same idea is expressed more than once by use of different words which were more or less synonymous. Synonymous ওয়ার্ডেরই বারবার করে ইউজ করা হয়েছে, রিপিটেশনস আনা হয়েছে। The verse is strongly rhythmical, based on a stress system with 4 stresses to the full line, 2 in each of the half lines. It is also alliterative, there being 2 alliterating syllables in the first half line and 1, usually the first, in the second. The stressed syllables are the ones which bear the alliteration.
এখানে স্ট্রেস এবং আনস্ট্রেস সিলেবলস এর কথা কিন্তু বলা হয়েছে। একটা ফুল লাইনে 4টে স্ট্রেস এবং আনস্ট্রেস সিলেবলস থাকবে, তার মধ্যে থেকে হাফ লাইনের মধ্যে 2টি থাকবে। এখানে অ্যালিটারেশনও ইউজ করা হয়েছে। ফার্স্ট হাফ লাইনস এর মধ্যে 2খানা অ্যালিটারেটিভ সিলেবলস থাকবে এবং সেকেন্ড হাফে আবার 2টো থাকবে। এবং দ্য স্ট্রেস সিলেবলস আর দি ওয়ান্স উইচ বিয়ার দি অ্যালিটারেশন। যেগুলো স্ট্রেস সিলেবলস আছে সেগুলোই অ্যাকচুয়ালি অ্যালিটারেশনস হচ্ছে। যখন তোমরা 5th সেমিস্টার পড়বে in the Calcutta University, you will go through a portion called the prosody. So prosody এর ক্ষেত্রে কিন্তু এই স্ট্রেস আনস্ট্রেস সিলেবলস এর কথা বুঝতে পারবে। For now you can only use this for the purpose of knowledge. বেটার হবে এই পোর্শনটা যদি মনে রাখতে পারো তবেই লিখো, নয়তো ইনক্লুড করো না। আদার পোয়েট্রিজ এর সম্পর্কেও আমরা জানবো, যেমন পেগান পোয়েমস, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েটসেথ, that is the Far Traveler. Usually considered to be the oldest poem in the language, it consists of nearly 150 lines of the verse in which a traveler, more imaginary than real, recounts the places and illustrious people he has visited. The poem is of special importance from a historical point of view, but poetically it is of little merit. Poetically খুব একটা বেশি এটা অতটা কমপ্লেক্স নয়। আমরা এখনকার দিনে যে সমস্ত পোয়েমসগুলো পড়ি তারা আর্লিয়ার রাইটার্সের লেখা, সেগুলো অনেক ক্ষেত্রে বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে, বিকজ কনসেপ্টগুলো খুব বেশি সিম্পল নয়, খুব একটু কমপ্লিকেটেড থাকে, একটু সাইকোলজিক্যাল বিয়ারিংস থাকে। ওয়ালটেয়ার কনসিস্ট অফ 2 fragments, some 63 lines in all. ওয়ালটেয়ার যে পোয়েমটা সেটা 2 fragments এর লেখা, 2খানা ফ্র্যাগমেন্টস এর মধ্যে লেখা এবং 63 লাইন্স পুরোটাতে রয়েছে। এবং উইথসিথে 150 লাইন্স রয়েছে। উইথসিথ অ্যান্ড বিওভুলফের ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশনটা মনে রাখা ভীষণ জরুরি। ভলটেয়ারের ক্ষেত্রে আমরা স্টোরিটায় পাই দ্য এক্সপ্লয়েটস অফ ভলটেয়ার অফ একুইন্টন। The work has vigor and power, and it is to be greatly regretted that so little is preserved. It might well have been one of the finest narrative pieces. তো এখানে ওয়াল্টার অফ একুইন্টনের বিভিন্ন এক্সপ্লয়েট সম্পর্কে আমরা জানতে পারি। এবং দ্য ওয়ার্ক হ্যাজ আ ভিগর অ্যান্ড পাওয়ার, ইট ইজ টু বি গ্রেটলি রিগ্রেটেড দ্যাট সো লিটল ইজ প্রিজার্ভড। এটার বেশ কিছু ম্যানুস্ক্রিপ্টস কিন্তু লস্ট, এটার বেশি প্রিজার্ভ করা যায়নি এবং মেইনলি হয়তো বেশ কিছু পাওয়াও যায়নি, কারণ অনেক ক্ষেত্রে অনেক পোয়েমসের হয়তো ফার্স্ট এবং লাস্ট যে পিসটা সেটা হয়তো আলাদাভাবে অ্যাডিশন করা হয়েছিল, সেগুলো লস্ট হয়ে গেছে। সিরা উলফের লেখাই বিভিন্ন ম্যানুস্ক্রিপ্টসের ক্ষেত্রে ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্টটি মিসিং, এরকমও হয়েছে। দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ is a fragment of some 48 lines with a finely told description of the fighting of Finnsburg, allusion to which is made in the Finn episode of Beowulf. So Beowulfের Finn episode যেটা, সেখানের বেশ কিছু allusions এই the fight at Finnsburg এ নেওয়া হয়েছে। এটা fragmented একটা work. Most of the works you will find is fragmented because most of the works are lost or maybe got deteriorated. The Battle of Brunanburh is a spirited piece on the famous battle which took place in 937 AD. এগুলো এক লাইনে করে মনে রাখতে পারো, বিকজ অনেক ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন্স অনেক ইউনিভার্সিটিতে দেয়, তখন এগুলো হয়তো ইম্পর্টেন্ট হয়ে পড়বে। শুধুমাত্র তাই নয়, যারা হয়তো সেমিস্টার 1-এ আছো এবং এডওয়ার্ড অ্যালবার্ট তাদের পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে জানার জন্য, শুধুমাত্র তাদের জন্যই এটা ইম্পর্টেন্ট একদমই নয়। যারা ইউজিতে রয়েছে এবং এর জন্য হয়তো অ্যাপ্লাই করতে চাইছো, সেক্ষেত্রে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আ মাস্ট স্টাডি ফর দি এম এন্ট্রান্স। সো সেক্ষেত্রে এই যে পয়েন্টসগুলো ছোটো ছোটো করে দেওয়া আছে এডওয়ার্ড অ্যালবার্টে, সেইগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে। সো তোমরা এটাকে অবভিয়াসলি হোল হার্টেডলি পড়ো, তবে এটার এমসিকিউস বিভিন্ন জায়গায় তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে অনলাইন, সেগুলোকে সলভ করার চেষ্টা করো, বা বেশ কিছু বুকস আছে সেই বুকসেও এমসিকিউস টাইপের কোয়েশ্চেন্স দেওয়া থাকে, সেগুলো সলভ করার চেষ্টা করো। আর আমি যে মার্ক করে দিয়েছি যে পোর্শনসগুলো, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো পড়ে যাবে ইফ ইউ আর গোয়িং ফর এম এন্ট্রান্স ইন এনি অফ দি ইউনিভার্সিটিস। জেএনইউতে দাও কিংবা বিএইচইউতে দাও কিংবা সিইউতে দাও কিংবা অন্য যে কোনো ইউনিভার্সিটি যারা হয়তো এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করতে পারে না বাট ভাইভা নেয় বা ইন্টারভিউ নেয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট।
এলিজিসও রয়েছে এখানে, যেগুলোকে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে এলিজিস হিসেবে পুরো ক্যাটাগরাইজ করা যায় না, বিকজ এলিজি ফর্মের অনেক ডেভেলপমেন্ট হয়েছে ইন দি লেটার ইয়ার্স। দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, ওয়াইফস ল্যামেন্ট, হাজব্যান্ড মেসেজ, এই চারটে মোটামুটি ইম্পর্টেন্ট ওয়ার্কস, এবং এটা একটু কোনো কোনো জায়গায় মেডিটেটিভ হয়ে যাবে, একটু কোনো কোনো জায়গায় মেলানকলিক হয়ে যাবে, একটু ইমোশনের ওভারফ্লো হবে বেশ কিছু জায়গায়, এবং একটু মোনোলগস টাইপ লাগবে। এরপর আমরা আসবো বেডের লেখা এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি বুকসটাতে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক, অনেক ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন্সে আসে। এবং এখানে বেডে একটি স্টোরি বলছে তার ব্রাদার কেডম্যানের, যে ডিভাইন ইন্টারভেনশনের ফলে পলিটিক্যাল এক্সট্যাসিতে ফুলফিল হয়েছে। এবং দ্য অ্যাবেস হিলডা অফ উইটবি হ্যাজ great influence on Caedmon, because later in the life of Caedmon he became a monk and afterwards sang of many biblical events. Bede quotes in his story the hymn said to have been composed by Caedmon, lines in length, displaying to a remarkable degree the qualities of repetition and parallel phrasing noted above. সো কেডম্যানের লেখা বিভিন্ন হাইমসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেইগুলো 9 লাইন্স করে হয়, এবং রিমার্কেবল ডিগ্রি অফ রিপিটেশন অ্যান্ড প্যারালাল ফ্রেজিং এখানে লক্ষ্য করা যায়। কেডম্যানের লেখা অন্যান্য ওয়ার্কসগুলোর মধ্যে 4টে পোয়েমস ভীষণ ইম্পর্টেন্ট, জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল, and 3 short poems are actually remembered of. Christ and Satan, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর তাছাড়া মেইনলি এখানে বিবলিক্যাল অ্যালিউশনসই বেশি, সেখানে বাইবেল ছাড়া অন্য কোনো বুকের রেফারেন্স এক্ষেত্রে নেওয়া হয়নি, এবং অবভিয়াসলি যেখানে খ্রিস্টানিটির ইনফ্লুয়েন্স আছে সেখানে বাইবেল থেকেই মেইনলি অ্যালিউশনসগুলো নেওয়া হবে। He was a Northumbrian poet himself, Caedmon. The Cinewolf group. The 4 poems contains the signature of Cinewolf in runic characters, that is Juliana, Eleni, Christ, and the fates of the apostles. এবং সেখানে এই 4টে পোয়েমস ছাড়া অন্যান্য যে পোয়েমসগুলো যেগুলো অ্যাট্রিবিউট করা হয় সিনেউলফ লিখেছেন বলে, সেগুলো কিন্তু জাস্ট অ্যাট্রিবিউশন, এটার কোনো অথরাইজেশন নেই। হয়তো পোয়েমটার স্টাইল এই আগের পোয়েমসগুলো যেগুলো উনি লিখে গেছেন সেগুলোর সঙ্গে অনেকটা সিমিলার, তাই জন্যেই এখানে বলা হয়েছে। এবং এখানে কনসেপ্ট খুবই ব্রিলিয়েন্ট এবং রিয়েল আর্টিস্টের ওয়ার্কের মতো পোয়েট্রিকে লেখা হয়েছে। We will continue with Old English prose writing in the next video.